রেমিটেন্স আর রপ্তানিতে ভর করে কিছুটা স্বস্তির দিকে অর্থনীতি। মূল্যস্ফীতি সামান্য কমলেও ফেরেনি স্বস্তি, বড় চ্যালেঞ্জ বিনিয়োগ। সামগ্রিক অবস্থার যদি উন্নয়ন না হয় তাহলে যে জিনিসটা হবে ছিল শিল্পায়ন ব্যাহত হবে। অর্থনীতির স্বাভাবিক সচলতা ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু অর্থায়ন অত্যন্ত প্রয়োজন। কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের গণজমায়েত। নিজেদের পুনর্বহাল এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি। বিডিআরদের ঘাড়ের উপর দৌড় চাপে আমাদেরকে ফাঁসি আমাদের চাকরিচ্যুত করছে। চাকরিতে পুনর্বহাল হতে পারে সেই দাবি আমাদের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর স্থাপনা নির্মাণ নিয়ে উত্তেজনা। বিজিবির প্রতিবাদ, অতিরিক্ত সদস্য মোতায়েন। সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে। সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। কয়েক ঘন্টার মধ্যে লন্ডনে পৌঁছাবেন খালেদা জিয়া। দ্রুত সুস্থ হয়ে তারেক রহমান সহ ফিরবেন দেশে, আশাবাদ নেতাদের। সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে গণভোট, অভিমত বিশ্লেষকদের। বিবেচনা করছে সংস্কার কমিটিও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে আজ। সিলেট নির্বাচক ও বিসিবি কর্তাদের সঙ্গে চলছে আলোচনা। আগস্ট থেকে ডিসেম্বর সরকারের 5 মাসে কিছুটা স্বস্তির দিকে অর্থনীতি। এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে রফতানি, রেমিটেন্স। ঠেকানো গেছে রিজার্ভের পতন। নানামুখী সংস্কার উদ্যোগের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও ফেরেনি স্বস্তি, বাড়ছে না বিনিয়োগ। ডলারের উচ্চ মূল্য আবারও তৈরি করেছে অস্বস্তি। পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ আছে, কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই। রিমন রহমানের রিপোর্ট। গ্যাস এবং বিদ্যুতের তীব্র সংকট, আছে নানামুখী সীমাবদ্ধতা। তারপরও চাঙ্গা রপ্তানি বাণিজ্য, উৎপাদন ধরে রেখেছে দেশের হাজার হাজার উদ্যোক্তা। অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাসে অর্থনীতিতে স্বস্তি দিয়েছে রপ্তানি আয়। এ সময় রপ্তানি হয়েছে $24 বিলিয়ন পণ্য। অর্থনীতির ভিতকে কিছুটা শক্ত করেছে রেমিটেন্স আয়। জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে প্রবাসী আয় এসেছে $14 বিলিয়ন। এর ফলে আমদানি ব্যয় মেটাতে স্বস্তি তৈরি হয়েছে, পাশাপাশি ঠেকানো গেছে রিজার্ভের পতন। অর্থনীতির স্বাভাবিক সচলতা ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু অর্থায়ন অত্যন্ত প্রয়োজন বিনিয়োগের জন্য, এবং বিভিন্ন ধরনের যে আমাদের অর্থনীতি সচল করার জন্য যে বাধাগুলো আছে, এই বাধাগুলো দূর করার জন্য, সংস্কার সাধন করার জন্য প্রতিটি ক্ষেত্রেই তো অর্থের প্রয়োজন আছে। ভেঙে পড়া ব্যাংক খাত টেনে তুলতে নেওয়া হয়েছে নানান সংস্কার পদক্ষেপ। ভেঙে দেওয়া হয়েছে 11টি ব্যাংকের পর্ষদ, সরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের। তবে খেলাপি ঋণ কমিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। লাফিয়ে বাড়তে থাকা মূল্যস্ফীতির সূচক এখন কিছুটা নিম্নমুখী। জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে বাড়ে মূল্যস্ফীতি, তবে ডিসেম্বর মাসে কিছুটা কমেছে পারদ। যদিও খাদ্য মূল্যস্ফীতি এখনও 12 ভাগের বেশি, যা অস্বস্তির কারণ। মূল্যস্ফীতি রোধে যেগুলো সহায়ক হবে, এই জিনিসগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। শ্রমবাজারে যারা আসছেন তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু এটা যেমন একটা সামাজিক অসন্তোষের সৃষ্টি হবে, একই সঙ্গে সঙ্গে আমাদের উন্নয়ন প্রক্রিয়া এবং প্রবৃদ্ধিও কিন্তু ব্যাহত হবে। রাজস্ব আহরণ বা অভ্যন্তরীণ আয়ের স্বস্তি নেই, বরং দিন দিন বাড়ছে ঘাটতি। অর্থবছরের 5 মাসে ঘাটতি দাঁড়িয়েছে 42,000 কোটি টাকা। গেল 6 মাসে উন্নয়ন ব্যয়ে লাগাম টেনেছে সরকার। একই সঙ্গে বেসরকারি খাতের উৎপাদন কমে যাওয়ায় তলানিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেটা গ্যাস ভিত্তিক, ক্যাপটিভ পাওয়ার এবং প্রসেস সবাই সাফার করছে, আগের মতোই করছে। আমরা তো বিদ্যুতের একই অবস্থা। তো ডলার এখন আবার দেখা যাচ্ছে একটু ভলাটাইল হচ্ছে। তো সেই জন্যে সামগ্রিক অবস্থার যদি উন্নয়ন না হয় তাহলে যে জিনিসটা হবে ছিল শিল্পায়ন ব্যাহত হবে। নতুন করে ডলারের উচ্চমূল্য আর্থিক খাতে নানামুখী চাপ তৈরি করতে পারে। পাচার করা অর্থ ফিরিয়ে আনাও সরকারের সামনে এখনও বড় চ্যালেঞ্জ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কথা ছিল বাস্তবায়ন ধীর। এমন প্রকল্পের মেয়াদ বাড়াবে না অন্তর্বর্তী সরকার।
সেই অবস্থান থেকে বেরিয়ে একটি প্রকল্প সংশোধনের সুপারিশ করতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে আলোচনা হবে গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম প্রকল্প নিয়ে। 2014 সাল থেকে এটির বাস্তবায়ন শুরু করে নৌ পরিবহন মন্ত্রণালয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 10 প্রকল্প নিয়ে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, ঢাকা, কক্সবাজার, হাতিয়া, ভোলা, কুয়াকাটা ও বাগেরহাটে লাইট হাউস নির্মাণ, কোস্টাল রেডিও স্টেশন স্থাপন সহ বেশ কিছু উদ্দেশ্য মেরিটাইম প্রকল্পটি নেওয়া হয়। 3 দফা ব্যয় বেড়েছে আগে, এবার 4র্থ দফায় ব্যয় ধরা হয়েছে 933 কোটি টাকা। চলতি বছর জুনে বাস্তবায়ন শেষ হবে। তাছাড়া চট্টগ্রাম কর ভবন, মোংলা বন্দরে পশুর চ্যানেলে ড্রেজিং, মোংলা বন্দরের সহায়ক জলযান সংগ্রহ এবং নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। নোম্যান্স ল্যান্ডের স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দুই দেশই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা। ঘটনার সূত্রপাত মাস 6 আগে। আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না, কিন্তু ভারত তাদের নোম্যান্স ল্যান্ড ঘেঁষে সীমান্ত সড়ক নির্মাণ করে। গত 6 জানুয়ারি থেকে শূন্যরেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে, এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে, সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে। বিজেপি আপনার করতে দেবে না রাস্তাটা। আমরা চাচ্ছি যে যেন ভারত ঘেঁষে, যেন বাংলাদেশের ঘেঁষে যেন রাস্তাটা না করতে পারে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দুই সীমান্তেই। ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা। বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। ধরেন যখন তার বাড়াটা হয়ে যাবে 50 গজ ভিতরে, তখন তো তারা তো মেরে টেনলে চলে যাচ্ছে, অনেক কিছু হয়েছে। তা আমরা এই জন্য জনগণ সব ক্ষতিগ্রস্ত, এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি। পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিকে বাধা দিয়েছে। কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজিবি। দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। ওরা একটা বাংকার করার চেষ্টা করে, সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে। সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। দুই পক্ষের উত্তেজনার কারণে সীমান্তে কৃষকদের চাষাবাদ বন্ধ রাখা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান। সেখানে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এরপর খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। এর আগে গত রাত 11:15টায় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। তার সঙ্গে ছোট ছেলে কোকুর স্ত্রী শর্মিলা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সহ আরও কয়েকজন আছেন। এদিকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতির সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন। মঙ্গলবার রাত 8:15টায় বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড়ে প্রায় 3 ঘন্টা সময় লাগে বিমানবন্দর পৌঁছাতে। সেখানে বিদায় জানানো শেষে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। ফারুক বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল। গণতন্ত্রের প্রশ্ন, আপোষহীনতা
দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতার কারণেই খালেদা জিয়াকে এত ভালোবাসে দেশের মানুষ। মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তারা ভোটের তারিখ চায়। তিনি বলেন, দিনের ভোট দিনেই হতে হবে। মানুষ আর মঈন ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না। ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা তারেক রহমানের আছে। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুক, যেখানে হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না, দুর্নীতি হবে না। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে হচ্ছে মার্চ টু যমুনা। দাবিগুলোর অন্যতম বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, চাকরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের পুনর্বহাল। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন বহু মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। সাবেক বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা সেখানে জড়ো হন। তাদের হাতে ছিল ন্যায় বিচার নিশ্চিতে নানা স্লোগান সম্বলিত ব্যানার, পোস্টার। একে একে তারা বক্তব্য রাখেন, তুলে ধরেন কষ্টময় জীবনের কথা। সুষ্ঠু বিচারের জোরালো দাবি তোলেন তারা। এর পরপরই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা যাত্রা শুরু করেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচি সম্পর্কে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোমাইয়া ঐশী। যাচ্ছি ঐশীর কাছে। ঐশী, কর্মসূচি কি এখনো চলছে এবং তাদের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে কি জানতে পারলেন জানাবেন। সকাল থেকে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হচ্ছেন বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা এবং যারা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য তারা রয়েছেন, এবং সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কিন্তু এই আন্দোলন বা এই গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছিল এবং এখন যেটি কর্মসূচি চলছে মার্চ টু যমুনা কর্মসূচি, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সমস্ত যারা ছিলেন তারা ধীরে ধীরে যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হচ্ছেন। সেখানে তাদের পৌঁছে একটি স্মারকলিপি প্রদান করবার কথা রয়েছে এবং স্মারকলিপি প্রদান করে আবারও মার্চ টু শহীদ মিনার অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন থেকে আবারও মার্চ করে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও জমায়েত হবেন এবং এরপর পরবর্তী কর্মসূচি হয়তো ঘোষণা করা হবে। সকাল থেকে যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন বা তাদের বক্তব্যের মাধ্যমেও স্পষ্ট হয়েছে যে আগামীকাল বিডিআর বিদ্রোহের যেই একটি মামলার শুনানি রয়েছে নিম্ন আদালতে, বিস্ফোরক মামলার, সেই মামলায় সকল বিডিআর সদস্যদের যারা নির্দোষ ছিলেন তাদের মুক্তি দাবি করা হয়েছে। শুধু বিস্ফোরক মামলা নয়, একই সঙ্গে অন্যান্য যে মামলা রয়েছে, যে সমস্ত মামলায় মিথ্যাভাবে তাদের দাবি মিথ্যাভাবে বিডিআর সদস্যদেরকে আটক রাখা হয়েছে জেলখানায়, তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। তারই প্রেক্ষিতে আজকের এই কর্মসূচি। তারা বলছেন যে আগামীকাল যদি বিডিআর সদস্যদেরকে মুক্ত করে দেওয়া না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে তারা যেতে বাধ্য হবেন এবং সেই হুঁশিয়ারি আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উচ্চারিত হচ্ছে। যারা বিডিআর সদস্য তারা বলছেন যে বিডিআরের যেই সুনাম সেটি ক্ষুণ্ণ হয়েছে এবং সীমান্তরক্ষী যারা আছেন তাদের যেই দাপট ছিল, তাদের যে সুনাম ছিল সেটি ক্ষুণ্ণ হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে তারা এক জায়গায় বসে আর অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান শাহবাগ মোড় থেকে এখন পর্যন্ত চলছে এবং তারা বলছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা উপস্থিত হবেন এবং তারা বলছেন যে আগামীকালের মধ্যে যদি তাদের সমস্ত দাবি পূরণ না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে তারা যাবেন। সোহার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন ঐশী। ধন্যবাদ আপনাকে। সংবিধান সংশোধন বা পরিবর্তনের মতো জাতীয় সিদ্ধান্ত নিতে জনমত জানতে হতে পারে গণভোট, তবে নজর রাখতে হবে অপপ্রয়োগ যেন না হয়। পঞ্চদশ সংশোধনীর রায়ে গণভোট বাতিল প্রসঙ্গটিকে এভাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোটের প্রয়োজনীয়তা আছে, এমনকি সংস্কার কমিটির বিবেচনায় আছে বিষয়টি। লাভলি বিথের রিপোর্ট।
দেশে গণভোট হয়েছে 3 বার। রাষ্ট্র ক্ষমতা নিয়ে 1977 ও 85 সালে, এছাড়া সাংবিধানিক গণভোট হয় 1991 এর সেপ্টেম্বরে, যেটির মাধ্যমে রাষ্ট্রপতি থেকে আবারও প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রবর্তিত হয়। প্রথম গণভোটে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান এবং তার কর্মসূচিগুলোর উপর জনগণের আস্থা নিশ্চিত করা হয়। দ্বিতীয়বার 1985 সালে জেনারেল এরশাদের সামরিক শাসন বৈধতা পায় গণভোটে। আওয়ামী লীগ শাসনামলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় গণভোট। গেল 17 ডিসেম্বর ওই সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট পুনর্বহাল করে রায় দেন হাইকোর্ট। বিশ্লেষকরা বলছেন, গণভোট শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি, প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা হলো জনগণের মতামতের প্রতিফলন। জনগণের মতামত প্রতিফলনের জন্যই কতগুলো ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে এই গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা দরকার। ওটা তো নির্বাচন কমিশনে কার্যকর করতে হবে, যাদের করণীয়, যাদের এরপরে দায়িত্ব, তাদের কার্যকর করতে হবে। গণভোটের বিধান আছে সংবিধান সংশোধন বা পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে। তবে চাইলেই যে কোনো বিষয়ে গণভোট করা যায় না বলে জানালেন ডক্টর শাহদিন মালিক। প্রিয়াম্বল, তারপরে অনুচ্ছেদ 8, 48, 56 ও আর বোধহয় 142, এই 5টা সংশোধন করতে হলে গণভোট লাগবে। অন্যগুলোতে সংশোধন করতে হলে গণভোট লাগবে না। অতএব গণভোটটা খুব সীমিত, মানে আর ওই অনুচ্ছেদগুলি যদি কোনো পরিবর্তন না হয় তাহলে গণভোটের দরকার নেই। সংস্কার কমিশনও বিবেচনায় নিয়েছে গণভোটের বিষয়টি। জোর দেয়া হচ্ছে সুষ্ঠু প্রয়োগের উপর। খারাপ দিক নয়, ওগুলো হলো প্রয়োগের খারাপ দিক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করল ভারত সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানোর 2 সপ্তাহ পর মিলল এই খবর। সংশ্লিষ্ট সূত্রে বরাতে এই তথ্য প্রকাশ করেছে গণমাধ্যমটি। তবে ঠিক কবে এবং কতদিন মেয়াদ বাড়ানো হয়েছে তা উল্লেখ করা হয়নি। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস মেয়াদ বৃদ্ধির এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি একান্তই সরকারের সিদ্ধান্ত। লালবাগ, ভাসানটেক, যাত্রাবাড়ি সহ একাধিক থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার সহ 7 জনকে। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে নতুন মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখায়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত ছিলেন। মামলার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তার নিকট স্পষ্ট হওয়ার কারণে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। যারভুক্ত 10 নম্বর আসামি, যার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নাই, অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে। বিগত মামলাগুলোর মতো ইতিপূর্বে 10টা মামলায় গ্রেফতার দেখিয়েছে এবং রিমান্ডের যে পিরিয়ড ছিল, রিমান্ডেরও কোনো অগ্রগতি নাই। ছিনতাইকারীরা 15 থেকে 20 বছর বয়সী হওয়ায় তাদের হাতে নাতে ধরতে পারছে না পুলিশ। তবে ছিনতাই রোধে কাজ চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি কথা জানান। বলেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠীর দাবি আদায়ে রাজপথ দখলের কর্মসূচির কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে গেছে। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানান কমিশনার। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেখান থেকে উতরে আসার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, গত 15 বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একই সাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। বাসে, প্রাইভেট কারে যখন জানলা খুলে একজন যাত্রী যাতায়াত করেন বা মোবাইলে কথা বলেন,
এই ছেলেগুলা রাস্তার পাশ থেকে এসে মোবাইলটা নিয়ে দৌড় দেয়। এদেরকে হাতে নাতে ধরা অত্যন্ত কঠিন কাজ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। বিএনপি চেয়ারপারসনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবির নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, মন গড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। আপিলে তিনি ন্যায় বিচার পাবেন প্রত্যাশা আইনজীবীদের। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। রাজধানী সহ সারা দেশে আবারও নেমেছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই নেই সূর্যের দেখা। ঘন কুয়াশায় ঠান্ডার তীব্রতা আরও বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ থেকে আগামী 1 সপ্তাহ দেশে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ, যার প্রভাবে ঢাকা সহ অন্যান্য জেলায় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। সাথে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। কর্মব্যস্ত দিন হওয়ায় শীত উপেক্ষা করে ভোর থেকে কাজে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। বিপাকে পড়েছে স্কুল ও অফিসগামীরা। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও প্রবীণ, তাই তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাত্রী মোটামুটি আছে সকাল অফিস টাইমটার সময়, আর সকালবেলা শীতের জন্য বাইরে তো কষ্ট হয় আমাদের। প্যাসেঞ্জাররা গাড়ি তুলতেছে না, শীতের যন্ত্রণায় প্যাসেঞ্জার হাঁটা হাঁটা চলে যাচ্ছে। অবৈধ মজুদের জন্য চালের বাজার অস্থির। তদারকি করা হচ্ছে। শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে। প্রয়োজনে আগামীতে চালের যোগান দেবে সরকার। চলতি মাসে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, চলতি বছর আলুর যাতে সংকট না হয় সেজন্য আমদানি করে মজুত করবে টিসিবি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যাংকে ডলারের সংকট নেই, পর্যাপ্ত রেমিটেন্স এসেছে, রপ্তানি আয়ও ভালো। চলতি মাসে ভোজ্য তেল ও ডালের সাথে চিনি দেয়া হচ্ছে। প্রতি কেজি তেল 100 টাকা, ডাল 60 টাকা এবং চিনি 70 টাকায় বিক্রি করছেন ডিলাররা। শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা এই সেবা পাচ্ছেন। কার্ডধারীরা পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন। আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। তো আশা করি এটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে নেমে আসবে। কুষ্টিয়ায় চালের বাজারের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আছেন আমাদের সঙ্গে। বাবু, বাজারে চালের পর্যাপ্ত মজুদ কি আছে এবং কোন ধরনের চালের দর কেমন, কি জানতে পারলেন জানা? সোহার, কুষ্টিয়ার বাজারে চালের বাজার যথেষ্ট মজুদ রয়েছে এবং নতুন যে ধান উঠেছে সেই চাল মিনিকেট বা সরু যে চালগুলো রয়েছে সেটিরও দাম কিছুটা কম বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা। অর্থাৎ 68 টাকা কেজি দরে যে মিনিকেট সেটি বিক্রি হচ্ছে এবং যেটি পুরাতন মিনিকেট বা ভালো ব্র্যান্ডের মিনিকেট সেটি 72 টাকা দরে বিক্রয় হচ্ছে। এর মাঝে আসলে যে কমার কথা ছিল, জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু গত বছরের শেষের দিকে এবং 2টা মিটিং হয়েছিল, সেই 2টা মিটিংয়ে কিন্তু কোনো কার্যকরী ভূমিকা আমরা বাজারে দেখতে পাইনি এবং জেলা প্রশাসক সর্বশেষ চালকল মালিকদের সাথে মিটিং করে যে 1 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সেটিও কিন্তু বাজারে কার্যকর হয়নি। অর্থাৎ যে বাজারের যে মূল্য বৃদ্ধি সেটি কিন্তু চলমান রয়েছে। নতুন ধান যে আমনের যে ধানগুলো আসার পরে মার্কেটে যে চাল যে কমার যে প্রভাব, সেই প্রভাবটাও কিন্তু বাজারে পড়েনি। ফলে এক ধরনের একটি জিম্মি দশার মধ্যেই রয়েছে এবং যে আপডেট যে খবরটি রয়েছে সেটি হচ্ছে খাদ্য মন্ত্রণালয় থেকে এবং কৃষি বিপণনের মাধ্যমে জেলার প্রত্যেকটি জেলার বা যারা চাল ব্যবসায়ী রয়েছেন তাদেরকে যে চিঠি দেওয়ার কথা রয়েছে এবং সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রত্যেকটি চালকল তারা তাদের ক্রয়ের এবং বিক্রয়ের অর্থাৎ ধান তারা ক্রয় করছেন কত টাকায়, চাল তারা কত টাকায় বিক্রি করছেন, কত মজুদ রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর উপরে তারা তথ্য চেয়েছেন এবং এই তথ্যগুলো প্রত্যেক মাসিক হিসেবে এবং বিভিন্ন সময় তারা এই কৃষি বিপণন এবং জেলা প্রশাসনের মাধ্যমে যে টিম গঠন করা হয়েছে এবং তাদের মাধ্যমে এই তথ্যগুলো নেবেন
যেন চালের বাজারটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু কোনোভাবেই আমরা এই চালের বাজারটি নিয়ন্ত্রণে রাখা যায় না। সর্বনিম্ন যে বাজারে চাল বিক্রি হচ্ছে মোটা চালটি, সেটি 52 থেকে 54 টাকা বিক্রয় করা হচ্ছে। এর মাঝে দামগুলো রয়েছে 65 টাকা, 54 টাকা, 58 টাকা, এরকম বিভিন্ন দরে রয়েছে। তবে সবসময় বাজারে সরু চালের যে চাহিদা সেটি কিন্তু রয়ে যায়। তবে বাজার নিয়ন্ত্রণে একেবারেই কোনো কার্যকরী ভূমিকা, কেউই সেরকম ফলপ্রসূ কোনো কার্যকর ভূমিকা কিন্তু বাজারে দেখা যায়নি। সোহার, ধন্যবাদ বাবু। তিব্বতে জোরালো ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126 জনে, আহত 200-র কাছাকাছি। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। জীবিতদের সন্ধানে বিরতিহীন অনুসন্ধান চালায় জরুরি বিভাগ, অংশ নেয় স্থানীয়রা। উদ্ধার তৎপরতায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার তিব্বত ও আশপাশের এলাকায় স্থানীয় সময় সকালে অনুভূত হয় 7.1 মাত্রার ভূমিকম্প। বিধ্বস্ত হয় 3,500-এর বেশি ভবন, স্থাপনা। ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যে অনুভূত হয় 40টির বেশি আফটারশক। এখনও বহু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সংযোগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী চীনের জিগাংয়ে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশে অনুভূত হয় কম্পন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাতানজ পরমাণু কেন্দ্র ঘিরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালালো ইরান। ইসরায়েলি হামলার জেরে প্রতিরক্ষার দুর্বলতা নিয়ে সমালোচনা আর পশ্চিমা হুমকির মধ্যেই শক্তিমত্তার জানান দিল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশটি। নতুন প্রযুক্তির এয়ার ডিফেন্স সহ ভয়ঙ্কর সব মিসাইল বিধ্বংসী ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হয় মহড়ায়। গেল বছরের অক্টোবরে ইসরায়েলি হামলার পর প্রশ্ন উঠেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। রাশিয়ার দেয়া S-300 ডিফেন্স সিস্টেম নিয়ে হয় ব্যাপক সমালোচনা। এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়ার মধ্য দিয়ে সেই সমালোচনারই যেন জবাব দিল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি। বেশ কয়েকটি সামরিক স্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ইস্পাহান প্রদেশে চালানো হয় পরীক্ষা। ভূগর্ভস্থ নাতানজ পরমাণু কেন্দ্রের খুব কাছেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করে তেহরান। নাতানজ নিয়ে পশ্চিমাদের হুমকির জবাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কাছে বসানো হয় নতুন প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের কাছে অপরিচিত বলে দাবি তেহরানের। বর্তমান পরিস্থিতিতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই প্রয়োজন ছিল। আমাদের এয়ার ডিফেন্সের সক্ষমতা বাস্তব পরিস্থিতির সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা পরীক্ষা করা দরকার ছিল। ইরানের সামরিক বাহিনীর পাশাপাশি ইক্তেদার নামক এই মহড়ায় যোগ দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী IRGCও। মঙ্গলবার থেকে শুরু হওয়া মহড়া চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত, যাতে নৌবাহিনী, প্যারামিলিটারি বা সিজ ফোর্স সহ IRGCর অন্যান্য বাহিনীরও যোগ দেওয়ার কথা রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি ফিরছেন তামিম ইকবাল? সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজ। সিলেটের ড্যাশিং ওপেনারের সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচক ও বিসিবি কর্মকর্তারা। আগামী 12 জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল জমা দিতে হবে বিসিবিকে, আর সেজন্য তামিম ইকবালের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিলেটে তার সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচকরা। 2023 সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালকে দলে ফেরাতে চলছে তোড়জোড়। বর্তমানে বিপিএল খেলতে সিলেটে অবস্থান করছেন ফরচুন বরিশালের এই অধিনায়ক। সেখানে তার সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। এদিকে সাকিব আল হাসানকেও দলে চান গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছে তারা। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, তামিম কে নিয়ে বিসিবি মিটিং এ যে মানে আলোচনা হওয়ার কথা ছিল, সেই মিটিং এর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সবশেষ কি জানতে পারলেন? আমাদের কাছে যেটা অনানুষ্ঠানিকভাবে তথ্য আছে, কেননা বিসিবি থেকে কিন্তু বিষয়টা এখন আমাদেরকে পরিষ্কার করে বা খোলাসা করে বলা হচ্ছে না, তবে তামিমের সঙ্গে একটা আজকে তাদের মিটিং হচ্ছে বা হয়ে গেছে সেটা নিশ্চিত। আমরা যতদূর জেনেছি যে সকাল 11টা থেকে 12টার মধ্যে তামিম ইকবালের সঙ্গে নির্বাচকদের বসেছিলেন। আমি এক্স্যাক্টলি এখন সেই প্লেসে আছি, যেই টিম হোটেলে বা এই হোটেলটাতেই তামিম ইকবালের দল ফরচুন বরিশাল আছেন, এবং এই হোটেলেই আগে থেকে অবস্থান করছেন বিসিবির সিলেক্টর হান্নান সরকার, এবং আজকে সকালে ঢাকা থেকে এসেছেন গাজী আশরাফ হোসেন লিপু। বিষয়টা এমন নয় যে আজকে এসেই আলোচনা, আমার মনে হয় বিষয়টা বেশ কিছুদিন ধরে আলোচনার মধ্যে আছে। হান্নান সরকার যেহেতু এখানে আছেন, তিনি
তামিমের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন এবং যেহেতু গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের সাবেক অধিনায়ক বিসিবির পরিচালকও ছিলেন, খুব সিনিয়র একজন ক্রিকেটার এবং বর্তমানে তিনি চিফ সিলেক্টরের দায়িত্ব পালন করছেন, তিনি এসে আসলে শেষ আনুষ্ঠানিক কথাটা হয়তো তামিম সঙ্গে বলবেন। এখন তামিম আসলে খেলবেন কি খেলবেন না সেই বিষয়টাই আসলে তামিম জানাবেন। যমুনা টেলিভিশনকে তামিম কিছুদিন আগে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে আপাতত তার চিন্তা বিপিএল নিয়ে, তিনি বিপিএলকেই ফোকাস করছেন এবং বিপিএলের জন্যই প্রস্তুত হচ্ছেন। তিনি এটাও পরিষ্কার করে বলেছিলেন যে অন্য কোনো সোর্স যেই যা বলুক না কেন, যতক্ষণ আমার কাছ থেকে, আমার নিজের মুখ থেকে দর্শকরা কোনো কিছু শুনবে না যে আমি খেলবো কি খেলবো না, ততক্ষণ যেন তারা সেই বিষয়টা বিশ্বাস না করেন। তো সেই পর্যন্তই আমরা সেই অপেক্ষাতেই আছি। এখন পুরোটাই তামিমের বিষয়। তামিম যে অভিমান করে যে কারণগুলোতে তিনি খেলা ছেড়েছিলেন সেই প্রেক্ষাপটটা কিন্তু পুরো 160 ডিগ্রি টার্ন নিয়েছে। চান্দিকা হাতুর সিংহেও নেই, সেই কোচিং স্টাফরাও নেই, বিসিবির সেই তখনকার পরিচালনা পরিষদেরই যারা শীর্ষকর্তা ছিলেন তারা কেউই নেই। অর্থাৎ তামিম ইকবালের কিন্তু ফেরার একটা মঞ্চ আছে। সেই সাথে সাকিব আল হাসান সিলেকশনের জন্য অ্যাভেলেবেল কিনা সেটাও কিন্তু সিলেক্টররা জানতে চেয়েছেন বিসিবির কাছে, কেননা 12 জানুয়ারির মধ্যে একটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল জমা দিতে হবে নির্বাচকদের। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ আপডেট। হাসিনুর, ধন্যবাদ আপনাকে। ইংল্যান্ডে বোলিং অ্যাকশন টেস্টে আর্ম বল ডেলিভারিতে সমস্যা ধরা পড়েছিল সাকিব আল হাসানের। সেই ডেলিভারিতে 21 ডিগ্রি হাত ভাঁজ হয়েছিল বলেছেন আবুধাবি টি10-এ সাকিবের সাথে কাজ করা কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ। সম্প্রতি বাংলাদেশ দলের সাথে কাজ করা এই পাকিস্তানি বলছেন জাতীয় দলে আবারও খেলতে সব প্রস্তুতি নিচ্ছেন সাকিব। এমনিতেই অক্রিকেটীয় কারণে সাকিবের বাংলাদেশে হয়ে খেলার পথটা প্রায় বন্ধ। মরার উপর খড়ার ঘা হয়ে আসে তার অ্যাকশন সমস্যা। কাউন্টিতে সারের হয়ে খেলার সময় তার অ্যাকশনে সমস্যা ধরা পড়লেও সাকিব যে টেস্টে উত্তীর্ণ হতে পারবেন না সেটা কারো কল্পনাতেও ছিল না। কিন্তু সেটা হবার পর সাকিবের সাথে ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছেন কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ। এই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান জানালেন বিস্তারিত। মহসিন ভাই, you work with Shakib Al Hasan during his last franchisee T10 tournament. So what was the actually problem he faced with his bowling action? Can you give us any idea? When he tested in England, his one of the arm ball that he bowls, that was সাকিব যখন ইংল্যান্ডে টেস্ট দিয়েছিল তখন তার আর্ম বল ডেলিভারিতেই কেবল সমস্যা ধরা পড়ে, বাকিগুলো ভালো ছিল। খুব সম্ভবত 21 ডিগ্রির বেশি বেঁকে গিয়েছিল হাত, যা নিয়মের বাইরে। তবে এটা বড় কোনো ইস্যু না, কারণ সাকিব লম্বা সময় টেস্ট খেলছিল না, ঘরোয়া লঙ্গার ভার্সনও না। ইংল্যান্ডে সাকিব পরীক্ষায় ব্যর্থ হবার পর সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে তার বোলিং অ্যাকশন শোধরাতে কাজ করেছেন। সে সময় তার সাথে ছিলেন মহসিন। সাকিব আবারও চেন্নাইতে দিয়েছেন দ্বিতীয় টেস্ট। কেমন ছিল সেটা? সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে যে যে ডেলিভারি করে তার সবগুলোর পরীক্ষা দিয়েছে। আইসিসির নিয়ম তাই বলে। আমি অস্ট্রেলিয়াতে কাজ করার সময় টেস্টের অংশ ছিলাম, এটাই নিয়ম। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে চান অধিনায়ক শান্ত, সভাপতি ফারুক আহমেদও। এমন খবরে মুখর এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সাকিব কি চান সেটা কিন্তু জানা নেই কারো। তার সাথে কাজ করা মহসিন বলছেন সাকিবও মুখিয়ে আছেন আবারও লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে। সাকিব তার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত থাকতে। সে কারণে সে সারা বিশ্বে টুর্নামেন্ট খেলছে, ফিটনেস নিয়ে কাজ করছে। গত এশিয়া কাপে তার চোখের সমস্যা প্রথম ধরা পড়ার পর সে হেড পজিশন বদলানো থেকে শুরু করে সম্ভাব্য সব কাজ করেছে নিজেকে ফিরে পেতে। সে খুব ভালো শেপে আছে, আশা করি টেস্টে উতরে যাবে সে, আবারও পরবে জাতীয় দলের জার্সি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ডিসেম্বরের সেরাদের লড়াইয়ে ভারতের জসপ্রীত বুমরার সাথে রয়েছে অজি পেসার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকান পেসার ড্যান প্যাটারসন। ডিসেম্বরে 3 টেস্টে 14.22 গড়ে বুমরা নিয়েছেন 22 উইকেট। অ্যাডিলেইডে টেস্টে প্রথম ইনিংসে 61 রানে নেন 4 উইকেট। ব্রিসবেনে প্রথম ইনিংসে 76 রানে 6টির পর দ্বিতীয় ইনিংসে 18 রানে নেন 3টি। এরপর মেলবোর্নের প্রথম ইনিংসে 4 উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও 5 উইকেট। গত মাসে 3 টেস্টে 17.64 গড়ে কামিন্স নেন 17 উইকেট। অ্যাডিলেইড ও ব্রিসবেন টেস্টে এই অজি পেসার নিয়েছেন 7টি ও 4টি করে উইকেট। ব্যাট হাতে মেলবোর্ন টেস্টে 49 ও 41 রানের ইনিংস খেলেছেন কামিন্স। একই ম্যাচে বল হাতে নিয়েছেন 6 উইকেট। ডিসেম্বরে 2 টেস্টে প্যাটারসনের ঝুলিতে আছে 13 উইকেট।